নমস্কার। শেয়ার বাজারে তো অনেক রকম কৌশল আছে, তাই না? একদম। আজকে আমরা একটা বিশেষ কৌশল নিয়ে একটু গভীরে যাব, মোমেন্টাম ইনভেস্টিং। হ্যাঁ, মোমেন্টাম ইনভেস্টিং বেশ চর্চায় থাকে এটা। একদম। আমাদের হাতে একটা ব্রোশিওরও আছে, অ্যাক্টিভ মোমেন্টাম ব্রোশিওর.pdf। এটাতে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড নিয়েও বেশ কিছু তথ্য দেওয়া। আচ্ছা। তো আজকের আলোচনাটা মূলত এই ব্রোশিওরের তথ্যের ওপর ভিত্তি করে। দেখতে চাই যে এই মোমেন্টাম ইনভেস্টিং ব্যাপারটা আসলে কি, আর এটা কিভাবে পোর্টফোলিওতে কাজে লাগতে পারে। বেশ ভালো। দেখুন, সহজ করে যদি বলি, মোমেন্টাম ইনভেস্টিং অনেকটা মানে ধরুন নিলামের সেরা খেলোয়াড়কে বাছা। সেরা খেলোয়াড় কিভাবে? মানে যে খেলোয়াড়ের ফর্ম তুঙ্গে, সাম্প্রতিক পারফরমেন্স দারুণ, নেতৃত্ব ভালো, ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, তার দিকেই তো সবার নজর থাকে, দামও চড়ে। ঠিক। শেয়ার বাজারেও ব্যাপারটা অনেকটা তাই। এই পদ্ধতিতে সেই স্টকগুলোতেই বিনিয়োগ করা হয় যারা এই মুহূর্তে খুব ভালো পারফর্ম করছে, তরতরিয়ে এগোচ্ছে। আর যখন তাদের গতি কমে যায়? ঠিক ধরেছেন। যখনই মোমেন্টাম বা গতিটা কমতে শুরু করে, তখনই সেই স্টক থেকে বেরিয়ে আসা হয়। মানে মূল আইডিয়াটা হলো উইনারদের সাথেই থাকা আর কি। তার মানে বাজারের হাওয়া যেদিকে বইছে সেই দিকে পালতোলা। একদম। এই পদ্ধতির একটা বড় আকর্ষণীয় দিক কিন্তু এটাই, বাজারের মেজাজ বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। হ্যাঁ, আমিও ব্রোশিরে দেখছিলাম ওই যে ইউরোপীয় ঋণ সংকট বা ধরুন ২০১৪ সালের নির্বাচনের সময়, যখন পরিস্থিতি বেশ পাল্টে গিয়েছিল। ঠিক সেই সময় কিন্তু এই মডেলও নিজের কৌশল বদলেছিল। কখনো হয়তো ভ্যালু স্টক থেকে সরে এসে হাই কোয়ালিটি বা কম ঝুঁকির স্টকে গেছে। আবার কখনো হয়তো ভ্যালু থেকে গ্রোথ স্টকের দিকে ঝুঁকেছে। তার মানে বেশ অ্যাডাপটিভ। হ্যাঁ, এই অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতাটাই এর মূল শক্তি। তবে এটাও মনে রাখতে হবে, ঘন ঘন কেনাবেচা হতে পারে। তাতে তো লেনদেনের খরচ বাড়তে পারে। হ্যাঁ, সেটা একটা দিক। আবার ভুল সময়ে ঢোকা বা বেরোনোর একটা ঝুঁকিও থেকে যায়। এবার যদি মোমেন্টামের ধরনে আসি, মূলত দু রকমের মোমেন্টাম দেখা হয়। দুরকম কি কি? একটা হলো প্রাইস মোমেন্টাম। প্রাইস মোমেন্টাম, এটা কি শুধুই শেয়ারের দাম বাড়ছে কিনা সেটা দেখা, মানে দাম বাড়লেই কিনে নেওয়া? হ্যাঁ, মানে টেকনিক্যাল অ্যানালিসিস ব্যবহার করে স্টকের দামের চলনটা দেখা হয়, বাড়ছে নাকি কমছে। এটা বাজারের সেন্টিমেন্ট, মানে বিনিয়োগকারীদের ধারণা বা মনোভাবের ওপর বেশ নির্ভরশীল। কিন্তু সেন্টিমেন্ট তো খুব তাড়াতাড়ি বদলায়, তাই না? এটা তো একটু ক্ষণস্থায়ী হতে পারে। হয়তো কোনো গুজব বা সাময়িক উত্তেজনায় দাম বাড়ছে। ঠিক পয়েন্ট। এই জন্যই শুধু প্রাইস মোমেন্টাম দেখে সিদ্ধান্ত নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানেই আসে দ্বিতীয় বিষয়টা, আর্নিংস মোমেন্টাম। আর্নিংস মোমেন্টাম, এটা তাহলে কোম্পানির ভেতরের খবর, তাই তো? মানে কোম্পানির লাভ বা আয় সংক্রান্ত? অনেকটা তাই। এটা দেখে যে কোম্পানির আয় বা লাভ বাড়ছে কিনা, মানে আর্নিংস গ্রোথ কেমন, আর বিশ্লেষকরা মানে অ্যানালিস্টরা তাদের রেটিং বা ফোরকাস্ট ভালো করছেন কিনা, ও আচ্ছা। মার্জিন বাড়ছে কিনা, ব্যবসা পরিচালনায় উন্নতি হচ্ছে কিনা। এই দুটো প্রাইস আর আর্নিংস মোমেন্টাম মিলিয়ে দেখলে একটা ভালো ছবি পাওয়া যায় আর কি। বেশ পরিষ্কার হলো। এবার একটু নির্দিষ্ট ফান্ডটার কথায় আসি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড, এটা তো বললেন একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, আর এই মোমেন্টাম থিমটাই ফলো করে। হ্যাঁ। আর এর এনএফও মানে নিউ ফান্ড অফার আসছে ৮ই জুলাই থেকে ২২শে জুলাই ২০২৫ পর্যন্ত। ঠিক। একদম ঠিক, ৮ থেকে ২২শে জুলাই। তো এই ফান্ডের বিশেষত্ব কি, কিভাবে এটা মোমেন্টাম ধরে? এর কয়েকটা মূল বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা কিছু নির্দিষ্ট ফিল্টার ব্যবহার করে স্টক বাছাই করে। যেমন ধরুন, স্টকের দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি, মানে প্রাইস ট্রেন্ড, আবার কোম্পানির আয়ের উন্নতি, মানে আর্নিংস আপগ্রেড হচ্ছে কিনা, এইসব দেখে। আচ্ছা। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর অ্যাডাপটিভ স্টাইল। অ্যাডাপটিভ স্টাইল মানে? মানে বাজার যেদিকে মোমেন্টাম দেখাচ্ছে, ফান্ডটাও সেদিকে সরে যেতে পারে। ধরুন কখনো টেকনোলজি সেক্টর খুব ভালো করছে, তো ফান্ড সেখানে বেশি বিনিয়োগ করতে পারে। আবার পরে হয়তো ব্যাংকিং সেক্টরে মোমেন্টাম দেখা গেল, তখন ফান্ড সেদিকে ঝুঁকবে। মার্কেট ক্যাপ বা সেক্টরের ধরা বাঁধার নিয়ম মানে না। ঠিক তাই। এটা মার্কেট ক্যাপ বা সেক্টরের বেড়াজালে আটকে থাকে না, বেশ গতিশীল আর কি। বাহ, এটা তো বেশ নমনীয় বা ফ্লেক্সিবল মনে হচ্ছে। তার মানে বাজারের মেজাজ বুঝে নিজের পোর্টফোলিও সাজাতে পারে। হ্যাঁ, নমনীয় তো বটেই।
এরা টপ ডাউন আর বটম আপ দুটো অ্যাপ্রোচই ব্যবহার করে। টপ ডাউন আর বটম আপ দুটোই? হ্যাঁ, টপ ডাউন মানে হলো আগে সামগ্রিক বাজার বা অর্থনীতি দেখে ঠিক করা কোন সেক্টর ভালো করতে পারে, আর বটম আপ হলো নির্দিষ্ট কোম্পানি ধরে ধরে বিশ্লেষণ করে ভালো স্টক খুঁজে বের করা। আর অ্যানালিসিসের ক্ষেত্রে শুধু টেকনিক্যাল? না, টেকনিক্যাল অ্যানালিসিস তো আছেই, মানে চার্ট, ট্রেন্ড এগুলো দেখে প্রাইস মোমেন্টাম বোঝা। তার সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করে, মানে কোম্পানির আর্থিক স্বাস্থ্য, ম্যানেজমেন্ট, ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা এইগুলো দেখে আর্নিংস মোমেন্টাম বোঝার চেষ্টা করে। দুটো মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। বুঝলাম, কিন্তু এত স্টকের ভিড়ে সঠিক মোমেন্টাম স্টকটা খুঁজে বের করা সেটা তো বেশ কঠিন কাজ। কঠিন তো বটেই। ব্রোশিওরে দেখলাম ওরা নাকি প্রায় 625টার মতো মৌলিকভাবে শক্তিশালী স্টক ট্র্যাক করে। হ্যাঁ, একটা বড় ইউনিভার্স থেকে। আর সেখান থেকে ফিল্টার করে হয়তো ধরুন 50টার মতো স্টক নিয়ে পোর্টফোলিওটা বানায়। ঠিক, সংখ্যাটা উদাহরণস্বরূপ, তবে পদ্ধতিটা এরকমই। একটা বড় তালিকা থেকে ছেকে সেরাগুলো নেওয়া। একটা উদাহরণও ছিল মনে হয়, একটা এয়ারলাইন কোম্পানি শেয়ারের দাম বাড়ার ঝোঁক দেখে পজিশন নেওয়া। হ্যাঁ, আর একটা নন ফেরাস মেটাল কোম্পানির আয় কমার ইঙ্গিত পেয়ে পজিশন কমানো। এই উদাহরণগুলো আসলে কৌশলটা কিভাবে কাজ করে সেটা বোঝাতে সাহায্য করে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। শুধু সঠিক স্টক বাছা নয়, যখন বোঝা যাচ্ছে যে কোনো স্টকের মোমেন্টাম হারিয়ে যাচ্ছে বা কমে আসছে, তখন কিন্তু দ্রুত সেটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটাও নিতে হয়। হ্যাঁ, আবেগ সরিয়ে রেখে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হতে পারে। একদম, লাভ ধরে রাখা বা লোকসান কমানো দুটো ক্ষেত্রেই সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি। এখন প্রশ্ন হলো, এই ধরনের স্কিম কাদের জন্য উপযুক্ত? হ্যাঁ, সেটাই ভাবছিলাম, কাদের এটাতে বিনিয়োগ করার কথা ভাবা উচিত। দেখুন, মূলত যারা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চান, মানে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যাদের লক্ষ্য, আচ্ছা, এবং যারা ইকুইটি বা ইকুইটি সম্পর্কিত উপকরণে বিনিয়োগ করতে চান, বিশেষ করে সেই সব কোম্পানিতে যারা এই মোমেন্টাম ফ্যাক্টরটা দেখাচ্ছে। কিন্তু একটা কথা মনে হচ্ছে, মোমেন্টাম মানে তো দ্রুত ওঠানামা হতে পারে, ঝুঁকি কেমন? ঠিক পয়েন্টে এসেছেন। এখানে একটা বড় কিন্তু আছে। ব্রোশিওরে কিন্তু পরিষ্কার করে বলা আছে, এবং এটা জানা খুব জরুরি, এই স্কিমের ঝুঁকি খুব বেশি বা ভেরি হাই হিসেবে চিহ্নিত করা হয়েছে। ও, ভেরি হাই রিস্ক। হ্যাঁ, তাই বিনিয়োগ করার আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা সেটা খুব ভালো করে বুঝতে হবে। দরকার হলে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত। একদম ঠিক। তাহলে সব মিলিয়ে যদি দেখি, মোমেন্টাম ইনভেস্টিং হলো অনেকটা বাজারের চলতি হওয়ার মতো। যে স্টকগুলো ভালো পারফর্ম করছে তাদের ধরে রাখা, আর যারা পিছিয়ে পড়ছে তাদের ছেড়ে দেওয়া। হ্যাঁ, আর এটা একটা সক্রিয় কৌশল যা বাজারের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। বেশ, আলোচনাটা খুব ভালো লাগলো, অনেক কিছু পরিষ্কার হলো। আমারও। তবে আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই। কি? অবশ্যই, বলুন। আমরা তো দেখলাম স্টক মার্কেটে কিভাবে এই মোমেন্টাম বা বর্তমান গতির ওপর ভিত্তি করে কৌশল তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ। ভাবার বিষয় হলো, জীবনের অন্য কোনো ক্ষেত্রে, ধরুন নতুন কোনো স্কিল শেখা বা কোনো ভালো অভ্যাস গড়ে তোলা, কিংবা ধরুন ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন সুযোগকে কাজে লাগানো, সেখানেও কি এই মোমেন্টাম ধারণাটা একইভাবে কাজে লাগানো যেতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে যে কাজটা ভালো চলছে সেটাতেই আরও জোর দেওয়া। হ্যাঁ, বা ধরুন যখন কোনো কিছুতে ভালো ফল পাচ্ছেন, সেই গতির সুযোগ নিয়ে আরও এগিয়ে যাওয়া। এর ফলাফল কি হতে পারে এটা নিয়ে হয়তো একটু ভাবা যেতে পারে, তাই না? সত্যি ভাবার মতো বিষয়, দারুণ একটা পয়েন্ট। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্পর্কিত সমস্ত নথি সাবধানে পড়ে নেওয়াটা খুব জরুরি। একদম। ধন্যবাদ।